বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় $29 মিলিয়ন অর্থায়ন বাতিল করল যুক্তরাষ্ট্র। আইন শৃঙ্খলার উপর নির্ভর করছে সরকারের সফলতা ব্যর্থতা, ডিসিদের সজাগ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। এবং সিএনজি চালকদের বিক্ষোভের মুখে পিছু হটল বিআরটিএ, জরিমানা মামলার বিধান বাতিল। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21শে দুপুরের সংবাদে, সাথে আছেন রোমান আমিন। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। এছাড়া সংবাদ আরও থাকছে, প্রযুক্তির সাথে ঘরবন্দি বেশিরভাগ শিশু, কমছে সামাজিক দক্ষতা, বাড়ছে মানসিক হতাশা। বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের অনেক দেশে বড় ধরনের সহায়তা অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের $29 মিলিয়ন কর্মসূচিও বাতিল করা হয়েছে। একই সঙ্গে ভারতের জন্য নির্ধারিত $21 মিলিয়ন কর্মসূচিও বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের নতুন দফতর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এই ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাজেট কমিয়ে আনার জন্য নানা পদক্ষেপ নিয়েছে। এর আওতায় ভারত, বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের জন্য মিলিয়ন ডলারের তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সাহায্যে বৃহত্তর কাটছাঁটের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় উন্নতির লক্ষ্যে নেওয়া মূল উদ্যোগগুলোকে প্রভাবিত করবে। দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাজের মাধ্যমে অন্তর্বর্তী সরকার যেন স্মরণীয় হয়ে থাকতে পারে, সেজন্য ডিসিদের সহায়তা চান প্রধান উপদেষ্টা। আরো জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকায় শুরু হলো 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। জুলাই অভ্যুত্থান পরবর্তী জেলা প্রশাসকদের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এটি প্রথম সাক্ষাৎ। এবারের সম্মেলনে ডিসিদের পাঠানো 1245টি প্রস্তাবের মধ্যে কার্যপত্রে অন্তর্ভুক্ত হয়েছে 354টি প্রস্তাব। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, টিম ওয়ার্কের মাধ্যমে সরকারের সব প্রতিষ্ঠানকে জনগণের জন্য কাজ করতে হবে। যদি বাংলাদেশ সরকার হয়ে থাকে, বাংলাদেশ সরকারকে একটা টিম হতে হবে। এটা টিম ওয়ার্ক, যেমন না যে আমি আমার মতো করলাম, ওর মতো করলাম, এটা হয় না। আমরা কেউ যেন এমন কোনো ভুল কাজ না করি যাতে করে পুরো টিমের সাফল্য ব্যাহত হয়। সকল নাগরিকের নিরাপত্তা রক্ষা সরকারের অগ্রাধিকার, এটি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। ল অ্যান্ড অর্ডার, একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয়। সেখানে নারী শিশুদের রক্ষা এটা বিশেষ দায়িত্ব, সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব, কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে। আমরা সংখ্যালঘুকে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি। সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা। প্রধান উপদেষ্টা আশা করেন, দেশ গড়ার সুযোগ কাজে লাগিয়ে জনগণের মনে জায়গা করে নেবে অন্তর্বর্তী সরকার। কারো রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই। অন্তত এই সময়টুকুতে আমি নিজের মতো করে যেটা আইন, যেটা করার দরকার, দেশের জন্য যেটা করার দরকার, সেটা আমি করবো। যেটুকু তোমাদের মাধ্যমে করতে পারবো, তোমাদের কারণে আমরাও যেন স্মরণীয় হতে পারি। অনিয়ম নয়, নিয়মের মধ্যে থেকে সকল কাজ সম্পন্ন করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন লাগে।
আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এখন থেকে মিটার ছাড়াই চলবে সিএনজি অটোরিকশা। সিএনজি অটোরিকশা চালকদের বিক্ষোভের মুখে জরিমানা বা কারাদণ্ডের নির্দেশ বাতিল করেছে বিআরটিএ। প্রজ্ঞাপনের মাধ্যমে বিআরটিএর নির্দেশনা বাতিল ঘোষণা করা হয়। এর আগে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সিএনজি চালকরা সড়ক অবরোধ করে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। রাজধানীর রামপুরা, মিরপুর 14 ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করেন চালকরা। এর ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থী সহ জনসাধারণ ভোগান্তির শিকার হয়। আন্দোলনকারীরা জানান, মিটারের ভাড়া বৃদ্ধি এবং মিটারে না চললে জরিমানার আইন বাতিল করতে হবে। বিআরটিএর সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা। টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাতে বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ইজতেমা ময়দানের দিকে ছুটে যান মুসল্লিরা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পায়ে হেঁটে রওনা হন অনেকে। 3 দিন ধরে তাবলিগ জামাতের নানামুখী শিক্ষা শেষে আখেরি মোনাজাতে শেষ হয় এবারে বিশ্ব ইজতেমার সর্বশেষ পর্ব। দুপুর 12:30টার দিকে মোনাজাত শুরু হয়, শেষ হয় 1:07 আখেরি মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এ সময় বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার কল্যাণ ও শান্তি কামনা করা হয়। হারিয়ে যাচ্ছে রঙিন শৈশব। খোলা আকাশের নিচে বা সবুজ মাঠে খেলা নয়, প্রযুক্তি নিয়ে ঘরবন্দি কাটছে রাজধানীর বেশিরভাগ শিশুর জীবন। বিশেষজ্ঞরা বলছেন, ঘরে থাকায় শিশুদের সামাজিক দক্ষতা যাচ্ছে কমে, বাড়ছে মানসিক চাপ এবং হতাশা, সংকুচিত হয়ে পড়ছে তাদের মন ও সামাজিক বিকাশের জায়গাগুলো। দর্শক, মুশফিকা নাজনীনের বিশেষ রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন জনি রোজারিও। বিকেল 4:30। ছোট্ট রিদা ও রাইফার এখন মাঠে খেলার কথা, কিন্তু ওদের মোহাম্মদপুরে বাসার কাছে কোনো মাঠ নেই। ফলে দুবোনের বিকেলটা কাটে মন খারাপ করে বারান্দায়, কখনো বা মোবাইল ফোনে বা বই পড়ে। আমরা যখন নিচে যাই তখন আমরা খেলতে পারি না, তখন তো গাড়ি গুড়া থাকে, তখন তো আমরা হচ্ছে গিয়ে খেলার জায়গায় পাই না। বাসার কাছে একটা মাঠ থাকলে আমরা প্রতিদিন ওখানে গিয়ে খেলতে পারতাম। শ্যামলীর আদাবরে থাকেন লিটু বিথি দম্পতি। 6 মাস হলো কানাডা থেকে এসেছেন তারা। তাদের 10 বছরের ছেলে জুমার বিরক্ত, সবসময় বাসায় থাকতে হয় বলে। আর এইখানে তো একদম কনজাস্টেড একটা পুরো সব জিনিস একটা বক্সের ভিতরে ঢুকানি এরকম। আসলে আমার কাছে লাগছে এই যে জাঙ্গল থাকে না, হিউম্যানিটির একটা জাঙ্গল আর কি। একসময় বিকেল হলে দল বেঁধে শিশুরা ছুটত খেলার মাঠে। গোল্লা ছুট, কানামাছি, দাঁড়িয়াবান্ধা, কত কি খেলতো তারা। নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি ও অপরিকল্পিত স্থাপনার ফলে কমে গেছে খেলার মাঠ। বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স বিআইপির তথ্য মতে ঢাকার 2 সিটি কর্পোরেশনের আওতায় মাঠ আছে 235টি, কিন্তু জনসংখ্যার তুলনায় মাঠের প্রয়োজন 2400-র মতো। খেলতে না পারায় শিশুরা হয়ে পড়ছে গৃহবন্দী, আসক্ত হচ্ছে মোবাইল, ট্যাব, কম্পিউটার গেমের প্রতি। 18 বছর তো আসলে হয়নি, কিন্তু যেই জিমেল ওরা ইউজ করে সেই জিমেলটা 18 বছরের উপরে বয়সে সেট করা আছে। এটা দেখতে দেখতে ভালো লাগে, নেশা হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্যে বাংলাদেশের 4 থেকে 17 বছর বয়সী প্রায় 60 লাখ শিশু কিশোর ডিজিটাল আসক্তিজনিত নানা রোগে ভুগছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টিকটক সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উপস্থিতি সবচেয়ে বেশি। শিশুর স্মার্টফোন আসক্তির কিছু প্রধান কারণ: 85% মা বাবা সন্তানদের সময় কম দেন, 52% শিশু খেলার মাঠের অভাব, 42% শিশুর খেলার সঙ্গী নেই। এভাবে মাঠে খেলাধুলা করে না যারা মোবাইল ব্যস্ত থাকে। সন্তানদের ডিজিটাল আসক্তিতে চিন্তিত অভিভাবকরাও। দৌড়াদৌড়ি খেলাখেলিটা হলে যেটা পরিশ্রম হতো, শরীরে হতো, ওটা তো আর মোবাইল দেখে, টিভি দেখে হচ্ছে না। আরেকটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে বাক্য বিনিময় করতে হয়, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে হয়, এই জিনিসটা আসলে তারা শিখতে পারতেছে না। যতটুকু ক্লাসে থেকে তার চেয়ে মূল টাইম স্পেন্ড করে হলো আপনার ডিভাইসে। কোনোকে আমরা সময় দেই, কিন্তু তারপরে যেটা হয় যে ও ওই গেমের মধ্যে ঢুকে যায় বা টিভি দেখে, তো ওর কিন্তু চোখটাও খারাপ হলো এই জন্যই।
মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার হেলালুদ্দিন আহমেদ জানান, প্রতিদিনই বাড়ছে 3 বছরের শিশু থেকে 18 বছরের কিশোর রোগীর সংখ্যা। তার ভিডিও দিয়ে তাকে এক্সপোজ করা এবং সেই ভিডিও দিয়ে বাবা মা নিজেরা খানিকটা আনন্দ পাবেন, লাইক বেশি পাবেন, কমেন্ট বেশি পাবেন, শুধু এই আশাতে যখন শিশুকে তারা ব্যবহার করছেন, আমরা মনে করি সেটি শুধু তাদের এক ধরনের ভুল নয়, কোনো ক্ষেত্রে শিশু অধিকারের উপর একটি হস্তক্ষেপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞানের সহকারী অধ্যাপক জবিতা খাতুন জানান, শিশুবান্ধব সমাজ প্রয়োজন। তাকে আপনি মাঠে নিয়ে যাচ্ছেন না, তাকে বন্ধু বানাতে দিচ্ছেন না, তাকে শুধু পড়াশোনা করাচ্ছেন, তাহলে কি হবে? এই বাচ্চাটা আপাতত দেখলে মনে হবে যে ভালোভাবে বেড়ে উঠছে, একটু পরেই বুঝতে পারবেন যে একটা অসুস্থ, বিশেষ করে মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ একটা মানুষ তৈরি হলো। তার মতে, শিশুর মানসিক শারীরিক বিকাশে সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু জায়গা এখনই কঠোরভাবে নিয়ন্ত্রণ করা দরকার। বা আমাকে দেখতে হবে কি ব্যবহার করছে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। জুলাই অভ্যুত্থানে হত্যা মামলায় চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ। বিরতির পর আবার আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে। জুলাই অভ্যুত্থানে ওয়াসিম ও ফয়সাল হত্যা মামলায় চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে আগামী 8 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আজ এ আদেশ দেন। এর আগে সকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির করে গ্রেফতার দেখানো হয় তাকে। গত 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে ফজলে করিম চৌধুরীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার নির্দেশ সহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। প্রসিকিউশন জানান, জাতিসংঘের তদন্ত প্রতিবেদন মানবতা বিরোধী অপরাধীদের বিরুদ্ধে তদন্ত কাজে ব্যবহার করা হবে। রোজায় বাজার সহনশীল রাখতে ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, আলু, খেজুর সহ বিভিন্ন পণ্যের শুল্ক ছাড় দিয়েছে সরকার। এরপরও অধিকাংশ পণ্যের সরবরাহ বাড়ছে, তবে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট রয়ে গেছে। দর্শক, চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের তথ্যে ডেস্ক রিপোর্ট। স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে, তবে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন রমজানে জিনিসপত্রের দাম খুব একটা বাড়ার কারণ নেই। তারা বলছেন রমজানে চিনির চাহিদা 3 লাখ টন, এর মধ্যে অপরিশোধিত চিনি আমদানি হয়েছে 2,53,000 টন। পাইপলাইনে আছে আরও বিপুল পরিমাণ চিনি। ছোলা আমদানি হয়েছে প্রায় 1 লাখ টন। মসুরের ডাল এসেছে 90,000 টন। বেড়েছে পেঁয়াজের সরবরাহ। আগের তুলনায় সরবরাহ বেশি, তবে রমজানে আতঙ্কের কিছু হয়নি, দাম বাড়বে না আশা করি। প্রচুর মাল ইনপুট হয়েছে, সবগুলো টোলা আপনার সবগুলো প্রচুর চাহিদার চেয়ে ইনপুট আরো বেশি হয়েছে। চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের তথ্য বলছে, জানুয়ারিতে সয়াবিন ও পাম তেল আমদানি হয়েছে প্রায় 4 লাখ টন। সয়াবিন তেল তৈরির কাঁচামাল সয়াবীজ এসেছে 3 লাখ টন। বাজারে অন্যান্য নিত্যপণ্য পর্যাপ্ত সরবরাহ থাকলেও বোতলজাত সয়াবিনের সংকট রয়ে গেছে। রমজান আসলে তেলের চাহিদা অনেক বেশি হয়ে যায়, সেটি আমার মনে হয় যে মিল মালিক বসে এবং সরকার বসে সেটি নির্ধারিত হয়ে গেলে মিল মালিকরা বা মিল গেট থেকে এই তেলগুলো সরবরাহ করবে বলে আমি মনে করছি। ব্যবসায়ীরা বলছেন, জানুয়ারিতে পেঁয়াজ, ছোলা, মটর ও মসুর ডাল, পাম ও সয়াবিনের কাঁচামাল, চিনি, গম ও খেজুর আমদানিতে ব্যয় হয়েছে 100 কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় 74% বেশি। এর ফলে রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে বলে আশা তাদের। তবে এর জন্য সরকারি পর্যায়ে নজরদারি বাড়ানোর কথাও বলছেন তারা। ভোক্তাদের হাতে পৌঁছা পর্যন্ত সেখানে স্ট্রং মনিটরিং দরকার। পাইকারি বাজারে কোনো মালের সংকটও নাই, দামও বাড়া নাই। সারা দেশে ভোগ্যপণ্যের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল বিভিন্ন বড় বড় শিল্প গ্রুপের। শেখ হাসিনা সরকারের পতনের পর বাজারে এসব শিল্প গ্রুপের একক আধিপত্যের অবসান ঘটে। এখন ছোট ছোট ব্যবসায়ীরা নিত্যপণ্যের আমদানি করছে, এতে বাজারে সরবরাহ বাড়ছে বলেও জানান তারা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 দুপুরের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় $29 মিলিয়ন অর্থায়ন বাতিল করল যুক্তরাষ্ট্র। আইন শৃঙ্খলার উপর নির্ভর করছে সরকারের সফলতা ব্যর্থতা, ডিসিদের সজাগ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। এবং সিএনজি চালকদের বিক্ষোভের মুখে পিছু হটল বিআরটিএ, জরিমানা মামলার বিধান বাতিল।
দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন equity-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/equity24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@equity চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদে বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।